লেনিন উত্তর পার্টি। লেনিন পরবর্তীকালে পার্টি সংক্রান্ত তত্ত্বের ভাণ্ডারে আমরা আজ অবধি মৌলিকভাবে নূতন কিছু সংযোজিত হতে দেখি না। ট্রটস্কি মোটামুটি লেনিনের পার্টি তত্ত্ব কাঠামোর মধ্যেই থেকেই কখনো লেনিনের পক্ষে কখনো লেনিনের বিপক্ষে তৎপর থেকেছেন এবং লেনিনের মৃত্যুর পর পার্টি সংগঠনের প্রশ্নে স্ট্যালিনের বিরোধিতায় লিপ্ত হয়েছে। লেনিনের একনিষ্ঠ অনুসারী হিসাবে স্ট্যালিন লেনিনের পার্টি সংক্রান্ত ধারণাগুলিকে সংকলিত করে তুলে ধরেন। অন্যদিকে সেই সময়কার হাঙ্গেরির মার্ক্সবাদী তাত্ত্বিক গেওর্গি লুকাচ অন্য সব কিছু বিষয়ে মাঝে মধ্যে বিরোধিতা করলেও লেনিনের পার্টি তত্ত্বকেই মেনে নিয়েছিলেন। এক্ষেত্রে তিনি লেনিনকে প্রয়োগের তত্ত্ববিদ, থিওরিটিশিয়ান অফ প্র্যাকটিস রূপে অভিহিত করেছেন। সেই সঙ্গে লেনিন কীভাবে প্রয়োগমুখী জ্ঞানতত্ত্বের আলোকে বৈচিত্র্যপূর্ণ সামগ্রিকতার মধ্যে পার্টি গড়ে তুলেছিলেন সেই বিষয়টি তুলে ধরেছিলেন। এ প্রসঙ্গে তার একটি বক্তব্য উল্লেখযোগ্য যে লেনিন এবং অল্প যে কয়েকজন বিপ্লবের বাস্তবতা মানে অ্যাকচুয়ালিটি অফ রেভলিউশন ঘোষণা করেছিলেন, ইতিহাস তাকে ন্যায়সঙ্গত বলে প্রমাণ করেছে। অন্যদিকে আর এক বিখ্যাত ফরাসি মার্ক্সবাদী তাত্ত্বিক আলথুজারও পার্টি প্রস্তে লেনিনের এই জ্ঞানতাত্ত্বিক অবস্থানকে স্বীকৃতি দিয়েছিলেন। তবে পার্টি প্রস্তে লেনিনের চিন্তার তৎপরতার সমালোচনামূলক বিকল্প ভাবনা আসে রোজা লুক্সেমবার্গের কাছ থেকে। তিনি ছিলেন আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের বিপ্লবী নেত্রী, লেনিনের সহযোদ্ধা এবং জার্মান কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা। লেনিনের অভিযোগটি ছিল লেনিনের পার্টি সংক্রান্ত ধারণায় কেন্দ্রিকতার উপর অতিরিক্ত গুরুত্ব আরোপ করা হয়েছে। লেনিন সর্বোচ্চ কেন্দ্রিকতার মাধ্যমে পার্টি কেন্দ্রের হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করতে চান এবং এর ফলে সমাজের বিপ্লবী পরিস্থিতি থেকে বিপ্লবীদের কেন্দ্র বিচ্ছিন্ন হয়ে পড়বে। অতি কেন্দ্রিকতা বিপ্লবের জন্য খুঁটিনাটি পরিকল্পনা জনগণের স্বতঃস্ফূর্ত ভূমিকাকে নাকচ করবে। তাই রোজার মতে পার্টির নিখুঁত পরিকল্পনার প্রয়োজন নেই, পার্টি কেবল সমাজ বিকাশের ধারায় কেন সমাজতন্ত্র অনিবার্য সেই চেতনা শ্রমিক শ্রেণীর মধ্যে সঞ্চারিত করবে, আর বিপ্লবের চালিকা শক্তি হবে জনগণের স্বতঃস্ফূর্ত উদ্যোগ। এইভাবে শ্রমিক শ্রেণীর চেতনা সঠিকভাবে বিকশিত হয়ে তাদেরকে সমাজের পরিচালক ও প্রশাসক করে তুলবে। তবে রোজা তার এই সমালোচনামূলক ভাবনা বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট দিশা দিতে পারেননি, বরং জীবনের শেষ প্রান্তে তিনি এ ধারণা থেকে অনেকখানি সরে আসেন এবং লেনিনের পার্টি সূত্রায়নকে মোটা দাগে মান্যতা দেন। আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের অন্যতম সংগ্রামী তাত্ত্বিক ও ইতালির কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা বিপ্লবী নেতা আন্তিও গ্রামসি পরিবর্তিত নূতন পরিস্থিতির বাস্তবতায় লেনিনের পার্টি তত্ত্ব কাঠামোকে আরও সমৃদ্ধ করেছেন। তিনি রুশ বিপ্লবকে মার্ক্সের ক্যাপিটালের বিরুদ্ধে বিপ্লব অভিহিত করে অভিনন্দন জানিয়েছেন। বিপ্লবের বস্তুগত শর্ত বিকশিত না হওয়া সত্ত্বেও চৈতন্যগত পরিপক্কতাকে কাজে লাগিয়ে বিপ্লব ত্বরান্বিত করার ক্ষেত্রে লেনিনের বলশেভিক পার্টিকে প্রশংসা করেছেন। পার্টি প্রস্তে গ্রামসি ইতালির রেনেসার রাজনৈতিক তাত্ত্বিক ম্যাকিয়াভেলির লেখা দ্য প্রিন্সকে পাঠ ও উপস্থাপন করলেন এক নতুন প্রেক্ষাপটে। ম্যাকিয়াভেলি তার ওই লেখায় সে সময় একটি নতুন রাষ্ট্র গড়ার ক্ষেত্রে ইতালির জনগণের জাতীয় সমষ্টিগত আকাঙ্ক্ষাকে একজন কল্পিত রাজপুত্রের মাধ্যমে দি প্রিন্স মূর্ত করে তুলেছিলেন। গ্রামসির ভাষ্যে শ্রমিক রাজ কায়েমের জন্য তেমনি এক রাজনৈতিক নেতৃত্ব রূপে আধুনিক রাজপুত্র বা মডার্ন প্রিন্স হলেন কমিউনিস্ট পার্টি। এই মডার্ন প্রিন্স কোনো ব্যক্তি নন, নির্দিষ্ট কোনো ব্যক্তি নন, বরং এটা হতে পারে কেবলমাত্র একটি সংগঠন, সমাজের একটি জটিল উপাদান যেখানে সম্মিলিত আকাঙ্ক্ষা যা ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছে এবং কিছুটা কর্মে পরিণত হয়েছে এবং নির্দিষ্ট রূপ নিয়েছে। আর ইতিহাসেতে এই অঙ্কুর এখন দেখাই যাচ্ছে। এটা হলো রাজনৈতিক দল, প্রথমে অনুকোষ যেখানে সম্মিলিত আকাঙ্ক্ষার পরমাণুগুলি পরস্পরের কাছে এসে সার্বজনীন এবং সামগ্রিকতার রূপ নেয়। প্রিজন্স নোটবুক গ্রামসি। আর এক্ষেত্রে গ্রামসি বল প্রয়োগ, আধিপত্য ও কর্তৃত্ব এবং সম্মতি এই দ্বৈত প্রেক্ষাপটকে, অর্থাৎ রাজনৈতিক প্রতিষ্ঠান তথা রাষ্ট্রের মাধ্যমে আধিপত্য প্রতিষ্ঠা এবং সুশীল সমাজকে জয় করার দ্বারা সম্মতি আদায়, এই দুই প্রেক্ষাপট তুলে ধরেন। সেই সঙ্গে ক্ষমতার প্রশ্নে তাৎক্ষণিক সাময়িক বা ক্ষণস্থায়ী বিজয়ের জন্য রণকৌশল ভিত্তিক যুদ্ধ, ওয়ার অফ ম্যানুভার এবং দীর্ঘস্থায়ী বিজয়ের জন্য রণনীতিগত যুদ্ধের ওয়ার অফ পজিশনের প্রয়োজনীয়তা তুলে ধরে। গ্রামসি পার্টি সংক্রান্ত ভাবনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল স্বতঃস্ফূর্ত এবং সচেতন নেতৃত্বের ধারণা, যা আসলে পার্টি এবং শ্রেণীর আত্মসম্পর্কের সমতুল্য। এই জটিলতাকে লেনিন, রোজা বা লুকাস আগেই উপলব্ধি করেছেন। গ্রামসির মতে বিশুদ্ধ স্বতঃস্ফূর্ততা বা বিশুদ্ধ সচেতনতা বলে কিছু নেই।
অনুসন্ধান করে দেখা না হলেও প্রত্যেক স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্যেও যেমন সচেতন নেতৃত্বের উপাদান থাকে, তেমনি এর বিপরীতে সব সচেতন তৎপরতার মধ্যেই স্বতঃস্ফূর্ততার সংমিশ্রণ থাকে। তাই স্বতঃস্ফূর্ততা এবং সচেতনতা পারস্পর সাংঘর্ষিক বা বিপরীত নয়, বরং একের অন্যটিতে উত্তরণযোগ্য। গ্রামসির পর্যবেক্ষণে পার্টিকে অভ্যাস বা গতানুগতিকতার দাস হলে চলবে না। পার্টিকে গড়ে তোলা হয় সংকট মোকাবেলায় প্রস্তুত থাকতে, ঐতিহাসিক ক্রান্তিলগ্নে ভূমিকা রাখতে। কিন্তু দেখা যায় এরকম সময়ে পার্টি গদবাঁধা রুটিন কাজে লিপ্ত হয়েছে এবং সময়ের দাবি অনুযায়ী নতুন কর্তব্য পালনে অক্ষম হয়ে পড়ছে। এর মূল কারণ গ্রামসির মতে পার্টি আমলাতন্ত্র, যা পার্টিকে ব্যাপক কর্মী বাহিনী থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং সেকেলে করে পারে। তাই এইসব সমস্যা মোকাবেলায় গ্রামসির প্রস্তাবনা হলো পার্টি ও শ্রেণীর নেতা এবং কর্মীর শৃঙ্খলা এবং উদ্যোগের স্বতঃস্ফূর্ততা এবং সচেতনতার ধারাবাহিকতার এবং তার ছেদ ঘটিয়ে পরিবর্তন, এসবের মধ্যে দ্বান্দ্বিক ঐক্য গড়ে তোলা। গ্রামসির বিচারে পার্টি হলো গণভিত্তি সম্পন্ন, ব্যাপক শ্রমজীবীর সঙ্গে নানাভাবে সম্পৃক্ত, যেটা ছাড়া নিজস্ব বা অর্গানিক বুদ্ধিজীবীদের দ্বারা সরবরাহ আধিপত্য কায়েম করা সম্ভব নয়। উল্লেখ্য যে গ্রামসির নেতৃত্বাধীন পার্টিতে সদস্য সংখ্যা 40,000-এ উন্নীত হয়েছিল, যাদের 98% ছিল শ্রমজীবী। মাত্র 0.5%-এরও কম ছিল বুদ্ধিজীবী, সর্বমোট মাত্র 245 জন। আসলে তিনি লেনিনের পার্টি সংক্রান্ত ধারণাকে সৃজনশীলভাবে সংবর্ধিত করতে চেয়েছেন, আর সেটা হলো অতীত থেকে প্রাপ্ত এবং বর্তমানে বহাল থাকা বস্তুগত আর্থসামাজিক বাস্তবতার মধ্যেই ভবিষ্যৎ সম্ভাবনা দেখতে পাওয়া। বিপ্লবী তত্ত্বে সজ্জিত বিপ্লবী পার্টির মধ্যে মানুষের চেতনা এবং তৎপরতার দ্বারা বস্তুগত অবস্থাকে বদলানো। গ্রামসির মতে গণতান্ত্রিক কেন্দ্রিকতার মধ্যেই কেবল স্বতঃস্ফূর্ত উদ্যোগের সঙ্গে সচেতন বিপ্লবী পার্টির আন্তঃক্রিয়া দেখা দেয়। এ হলো আন্দোলনের মধ্যে কেন্দ্রিকতা, অর্থাৎ সত্যিকার সংগ্রামের পার্টির অব্যাহত নিজেকে খাপ খাওয়ানো, উপরের নির্দেশ তলার চাপের সঙ্গে সামঞ্জস্য করা, সাধারণ স্তরের কর্মীদের থেকে উঠে আসা বিষয়গুলি নেতৃত্ব কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করা, যা কিনা লাগাতার অভিজ্ঞতার সঞ্চয়কে নিশ্চিত করে। গ্রামসির প্রস্তাবনা হলো স্বতঃস্ফূর্ত উপাদানকে অবহেলা বা তাচ্ছিল্য না করে শিক্ষিত এবং সঠিক ধারায় প্রবাহিত করে বাইরের দূষণ থেকে পরিশুদ্ধের মাধ্যমে বিপ্লবী তত্ত্বের দিকে নিয়ে আসা একটি সজীব এবং ঐতিহাসিক কার্যকর উপায়। শ্রমিক শ্রেণীর নেতৃত্বের মতো ঐক্য হলো শ্রমজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ড, যা কখনোই জনগণকে প্রতিনিধিত্ব করার দাবিদার কিছু গোষ্ঠীর অভিযান নয়। একটি সজীব প্রাণী যেভাবে বাঁচে, পার্টিকেও তেমনিভাবে জৈবিকভাবে তার কর্মকাণ্ড চালাতে হবে, আমলাতান্ত্রিকভাবে নয়। গ্রামসির পার্টি হলো এককাট্টাভাবে সংগঠিত কিন্তু খুব নমনীয় গণযুদ্ধের সংগঠন, যা জনগণের প্রতি মধ্যে প্রবিষ্ট অগ্রগামী বাহিনী, সংগ্রামকে যা উদ্দীপ্ত করবে, জনগণকে শ্রেণী চেতনায় আন্দোলিত করবে, সমালোচনাধর্মী সক্রিয় চেতনার কেন্দ্রীয় বাহক হবে। পার্টির ভূমিকা হলো নির্দেশমূলক ও সমন্বয়মূলক, যা বিপ্লবী কর্মতরতার একটা শিক্ষা পদ্ধতি। আর পার্টির এই অগ্রবাহিনী ভূমিকার অর্থ হল মতাদর্শগত এবং সাংগঠনিক নেতৃত্ব দান, কখনোই আন্দোলনের উপর থেকে চাপিয়ে দেওয়া বহিস্থ পরজীবী শ্রেয় হয়ে ওঠা নয়। গ্রামসি পার্টিকে 3 ধরনের স্তরের কথা বলেছেন পার্টির মধ্যে। 1, সাধারণ মামুলি সদস্যের সমষ্টি, যারা সংগঠনের অস্তিত্বের জন্য অপরিহার্য হলেও তারা নিজেরা পার্টি অস্তিত্বের নিশ্চয়তা প্রদান করতে পারে না। 2 নম্বর হচ্ছে অভিজ্ঞ, তত্ত্বজ্ঞান সম্পন্ন এবং সহনশীল অংশ, সংবেদনশীল অংশ, যারা পার্টির নেতৃত্ব গঠন করে এবং তাদের গুণাবলী পার্টির অস্তিত্বের মৌলিক উপাদানে পরিণত করে। আর এর মাঝখানে আছে পার্টির লড়াকু মধ্যবর্তী স্তর, যারা বাকি 2 স্তরের মধ্যে গুরুত্বপূর্ণ ভৌতিক বা বস্তুগত, বুদ্ধিবৃত্তিগত এবং নৈতিক আন্তঃসম্পর্ক বজায় রাখে। পার্টির মাধ্যমে জনগণের চেতনাকে বিপ্লবের স্তরে উন্নীত করার ক্ষেত্রে গ্রামসি নিজস্ব বা আপন অর্গানিক বুদ্ধিজীবীর উপর গুরুত্ব দেয়। আমি অর্গানিকের বাংলা করেছি নিজস্ব বা আপন, ঠিক জৈবিকটা হয় না মনে হয় আমার কাছে। কারণ প্রতিকূল পুঁজিবাদী ব্যবস্থায় শ্রমিক বুদ্ধিজীবী গড়ে ওঠার জন্য দরকার দীর্ঘ একটা কালপর্ব। এরা প্রথাগত বুদ্ধিজীবী নন, তারা শ্রমিক শ্রেণীর আশা আকাঙ্ক্ষাকে ঐতিহাসিক লক্ষ্যের সঙ্গে একাকার হয়ে যাবেন। প্রথাগত বুদ্ধিজীবীরা যেমন শাসক শ্রেণী কর্তৃক জনগণের ব্যাপক অংশকে নানাভাবে বশীভূত রাখার ক্ষেত্রে ভূমিকা পালন করে, পার্টিকেও সেরকমভাবে শ্রমিক শ্রেণীর নিজস্ব বা অর্গানিক বুদ্ধিজীবী মারফত জনগণের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ গড়ে তুলতে হবে। পার্টি প্রশ্নে মাও সেতুংয়ের অবদান মাও সেতুং চিন্তাধারা বা মাওবাদ নামের তত্ত্ব কাঠামোর অন্তর্ভুক্ত। যদিও এ নিয়ে নানা প্রশ্ন, সমালোচনা, তর্ক বিতর্ক ছিল এবং এখনও চলছে।
তবে নিঃসন্দেহে চীনের মতো পশ্চাৎপদ একটি দেশে বিপ্লবী পার্টি গড়ে তুলে ক্ষমতা দখল করে সমাজতান্ত্রিক বিনির্মাণের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মাও সেতুংয়ের ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। লেনিনের বিপ্লবী পার্টি সংক্রান্ত তত্ত্ব কাঠামো সৃজনশীলভাবে অনুসরণ করে তিনি কৃষক নির্ভর গণধর্মী বিপ্লবী পার্টি গড়ে তোলেন। বুর্জোয়া গণতন্ত্রের অনুপস্থিতি ও আধা সামন্ততান্ত্রিক সন্ত্রাসমূলক একনায়কত্বের বিরুদ্ধে চীনা বিপ্লব দীর্ঘস্থায়ী সশস্ত্র সংগ্রামের রূপ নেয়। এক্ষেত্রে তিনি নয়া গণতান্ত্রিক বিপ্লবের তত্ত্ব তুলে ধরেন। এই নয়া গণতান্ত্রিক বিপ্লব হল সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, মুৎসুদ্দি পুঁজিবাদের বিরুদ্ধে সর্বহারা শ্রেণীর নেতৃত্বে শ্রমিক কৃষক মৈত্রীর ভিত্তিতে ব্যাপক জনগণের দ্বারা পরিচালিত বিপ্লব। পার্টির অধীনস্থ বিপ্লবী সামরিক বাহিনী এবং গণমুক্তি ফৌজের মাধ্যমে গ্রাম দিয়ে শহর ঘেরাও করে তিনি এই বিপ্লব সম্পন্ন করেন। মূলত কৃষকদের নিয়ে এই গঠিত বিপ্লবী বাহিনীকে কিভাবে সর্বহারা শ্রেণী চেতনা সম্পন্ন, সুশৃঙ্খল এবং গণসম্পৃক্ত রূপের গণবাহিনীতে পরিণত করা যায় সে সমস্যার সমাধান করেছিলেন মাও সেতুং পার্টি গঠনের ধারায়। এক্ষেত্রে তার নীতি ছিল পার্টির আজ্ঞাধীন হবে বন্দুক, বন্দুকের আজ্ঞাধীন পার্টি নয়। আমরা অনেক সময় মিস ইন্টারপ্রেট করে যে বন্দুকের নল থেকেই রাজনৈতিক ক্ষমতা বেরিয়ে আসে, আগে পিছিয়ে লাইন বাদ দিই। তার মতে নীতি ও কর্মকৌশল পার্টির প্রাণ এবং পার্টির সকল বাস্তব কর্মকাণ্ডের সূচনা বিন্দু ও লব্ধ ফল। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, শ্রেণীবিন্যাস ও পরিবর্তনশীল বাস্তব অবস্থার প্রেক্ষিতে নীতি প্রণয়ন করতে হবে এবং কর্মনীতি ও নমনীয়তার সমন্বয় করতে হবে মতাদর্শগতভাবে পার্টির উপর গুরুত্ব দিয়ে। মতাদর্শগতভাবে পার্টির গুরুত্ব দিয়ে মাও বলেছেন পার্টির সদস্যের শুধু সাংগঠনিকভাবে নয় মতাদর্শগতভাবেও পার্টিতে যোগ দেওয়া উচিত। অবিরামভাবে তাদের পেটি বুর্জোয়া ধ্যান ধারণা থেকে মুক্ত হয়ে সর্বহারার ধারণা আত্মস্থ করা তাদের কর্তব্য। পার্টির ভিতর থেকেই নেতৃত্বের মধ্যেই সংশোধনবাদী বা পুঁজিবাদী প্রবণতা প্রাধান্যশীল হয়ে উঠতে পারে। এই আশঙ্কা থেকে মাও পার্টিতে সমালোচনা, আত্মসমালোচনার পদ্ধতিতে শুদ্ধি অভিযান পরিচালনা করেছিলেন। তার এই বিশেষ অবদান ইতিহাসে সাংস্কৃতিক বিপ্লব নামে পরিচিত, যা নানা বিরোধিতা এবং সমালোচনার সম্মুখীন হয়। সব কিছুই জনগণের জন্য, সব ক্ষেত্রেই জনগণের উপর নির্ভর করা এবং জনগণের থেকে আসা এবং জনগণের মধ্যে যাওয়া, জনগণই ইতিহাসের স্রষ্টা। এই মার্ক্সবাদী লেনিনবাদী তত্ত্বের ভিত্তিতে তিনি পার্টির গণলাইন বিকশিত করেছিলেন। আর এইভাবেই পার্টি নেতৃত্ব জনগণকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন বলে তিনি মনে করেন। এক্ষেত্রে তিনি পার্টির আত্মমুখীনতাবাদ, সাবজেক্টিভিজম সবচেয়ে বড় শত্রু বলে মনে করে বারবার সতর্ক থাকতে বলেছেন। পার্টি নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব, বিরোধ ও তার মীমাংসার ক্ষেত্রে তত্ত্বগত নির্দেশনাও দিয়েছেন যে দ্বন্দ্বের দুই রূপ বৈরী এবং অবৈরী চিহ্নিত করে তার সমাধানের পথ আমরা তার কাছে পাই। হোচিমিন পরাধীন ভিয়েতনামে গেরিলা যুদ্ধের মাধ্যমে বিজয়ী হয়ে সমাজতন্ত্র নির্মাণের যে শিক্ষা সঞ্চিত করেছেন তার অবদানও পার্টি তত্ত্ব জ্ঞানের ভাণ্ডারে অমূল্য সংযোজন।